আমাদের আজকের আলোচ্য বিষয় হলো দ্য ডাচেস অফ মালফি। দ্য ডাচেস অফ মালফি আমাদের নন ডিটেল স্টাডির মধ্যে রয়েছে। এই বিষয়টাকে আমরা আজকে আলোচনা করব। দ্য ডাচেস অফ মালফি ইজ জেনারেলি কনসিডার্ড টু বি দ্য জন ওয়েবস্টার্স গ্রেটেস্ট ওয়ার্ক। তাহলে দ্য ডাচেস অফ মালফিকে জন ওয়েবস্টারের লেখা সর্বশ্রেষ্ঠ একটা ক্রিয়েশন বা সৃষ্টি মনে করা হয়। তাহলে জন ওয়েবস্টারের লেখা শ্রেষ্ঠ একটা সৃষ্টি হলো দ্য ডাচেস অফ মালফি। তাহলে দ্য ডাচেস অফ মালফি, ডাচেস মানে কি? ডাচেস মানে জমিদার, কিন্তু মেয়ে জমিদার, জমিদার নি বা জমিদারের স্ত্রী, ডাচেস অফ মালফি। মালফি একটা জায়গা। দ্য ডাচেস অফ মালফি ইজ জেনারেলি কনসিডার্ড, এই যে লিটারেরি পিসটা আছে এটাকে সাধারণত ধরা হয় দ্য বেস্ট লিটারেরি ক্রিয়েশন বলা হয় জন ওয়েবস্টারের। He probably wrote it in either 1613 or 1614, 1613 বা 1614-তে তিনি সম্ভবত এটাকে লিখছেন। 1613 বা 1614-তে এটা উনি লিখছেন, দ্য ডাচেস অফ মালফি, জন ওয়েবস্টার লিখছেন। অ্যান্ড ইট ওয়াজ ফার্স্ট স্টেজড বিফোর অ্যাট দ্য এন্ড অফ 1614, 1614-তে এটা মঞ্চস্থও হয়েছিল। স্টেজ মানে মঞ্চস্থ, ঠিক আছে। প্রসঙ্গতই বলবো, প্লে এবং ড্রামার মধ্যে পার্থক্য আছে। প্লে এবং ড্রামা দুটোর মানেই নাটক, প্রসঙ্গতই বলছি আমি, ঠিক আছে। প্লে মূলত তৈরি হয় মঞ্চস্থ করার জন্য, যদিও সেটাকে রিড করা যায়, পড়া যায়। আর ড্রামা মূলত তৈরি হয় শুধু রিড করার জন্য, তবে সেটাকেও এখন মঞ্চস্থ করা হচ্ছে, ঠিক আছে। দ্য প্লে ওয়াজ ফার্স্ট পারফর্মড বাই প্রেস্টিজিয়াস কিংস মিন অ্যাক্টিং ট্রোপ অ্যাট দ্য ব্ল্যাকফেরিজ থিয়েটারে এটাকে মঞ্চস্থ করা হয়েছিল। এবং এখানে রাজার লোকজন সরাসরি এই নাটকের ক্ষেত্রে নিযুক্ত ছিলেন বা সরাসরি ইনভলভড ছিলেন। দো দ্য রিমাইন্ডার অফ ইটস ইনিশিয়াল রান মাইট হ্যাভ বিন হাউসড অ্যাট দ্য গ্লোব থিয়েটার। তবে অনেকে মনে করেন যে দ্য গ্লোব থিয়েটার, বিখ্যাত গ্লোব থিয়েটার, সেই গ্লোব থিয়েটারে উইলিয়াম শেক্সপিয়ারের গ্লোব থিয়েটারেও সম্ভবত এটাকে মঞ্চস্থ করা হয়েছিল, সেটাও অনেকে মনে করে থাকেন। দ্য ডাচেস অফ মালফি টেলস দ্য স্টোরি অফ ডাচেস অফ মালফিতে একটা জমিদারনির কথা পাই বা জমিদারের স্ত্রীর কথা পাই। ডাচেস, ডিউক মানে জমিদার, ডিউকের স্ত্রীকে বলা হয় ডাচেস। তো ডাচেস অফ মালফিতে একটা জমিদারের স্ত্রীর কথা পাই, হু ইজ নেভার নেমড, যার নাম কিন্তু আসলে এখানে পাবোই না, হু ইজ নেভার নেমড, and her attempts to live in peace with her loving husband and children. এবং এখানে যে ডাচেস রয়েছেন, যে জমিদার স্ত্রী, তার একটাই উদ্দেশ্য জীবনের, যে শান্তিপূর্ণভাবে থাকবো, আমার হাজব্যান্ডের সাথে থাকবো এবং চিলড্রেনদের সাথে থাকবে। অ্যাটেম্পটস দ্যাট আলটিমেটলি ফেল, কিন্তু এই চেষ্টাটাও, এটা একটা সাধারণ চেষ্টা, মানুষের একটা শান্তিপূর্ণ জীবন, মানুষের একটা বেসিক রাইট, ঠিক আছে। মানুষ যে শান্তিপূর্ণভাবে থাকবে এটা মানুষের ন্যূনতম অধিকার, কিন্তু এই অধিকারটাও তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে। ফেল কেন? ডিউ টু দ্য মেকানাইজেশন অ্যান্ড দ্য গ্রিড অফ আর হস্টাইল ব্রাদার্স। তার কারণ এখানে লোভ কিছু মানুষের, তার হস্টাইল ব্রাদার্স, তার যে প্রতিপক্ষ রয়েছে, তার ভাইয়েরা রয়েছে, তারা এতই লোভী হয়ে যাচ্ছে যে কোনোভাবেই এই ডাচেসকে শান্তিপূর্ণভাবে থাকতে দিচ্ছে না। এবং কি হচ্ছে, উইডোর আমরা যদি গল্পটা দেখি তাহলে দেখতে পাবো এই উইডো যিনি রয়েছেন তিনি সিক্রেটলি ম্যারি করছেন, বিয়ে করছেন। দ্য ডাচেস অফ মালফি, এনার হাজব্যান্ড মারা যাচ্ছে এবং সিক্রেটলি ইনি ম্যারি করছেন, ঠিক আছে। দ্য উইডো ইয়ং, দ্য ডাচেস রিম্যারিজ, পুনরায় বিবাহ করছেন। কাকে? ম্যানেজার অফ দ্য হাউস হোল্ড, বাড়ির যে ম্যানেজার, হাউস হোল্ডের যে ম্যানেজার, তাকে বিয়ে করছেন, চুপি চুপি বিয়েটা করছেন, ঠিক আছে। অ্যান্ড বিয়ার্স 3 চিলড্রেন উইথ হিম, এবং 3টে শিশুর প্রতিপালন করছেন। এবং তাহলে ফার্স্ট হাজব্যান্ড মরে যাওয়ার পর এই ডাচেস কি করছেন? সিক্রেটলি, চুপি চুপি হাউস হোল্ড যিনি ম্যানেজার রয়েছেন তাকে বিয়ে করছেন এবং নিজের ছেলে মেয়েদের বড় করছেন। হোয়েন আর ব্রাদার স্পাই, যখন তার ভাইরা এটা জানতে পারছে, ডিসকভার্স করছেন, তখন কি হচ্ছে, তার সিক্রেট যেটা ছিল, যে গোপন এই যে কথাটা ছিল, যখন এটা জানাজানি হচ্ছে তখন একটা মহা ঝামেলা তৈরি হচ্ছে। এবং শেষ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি, একদম অ্যাট দ্য এন্ড, শেষ পর্যন্ত দেখতে পাচ্ছি একটা ট্র্যাজেডি নেমে আসছে পুরো পরিবারটার উপর। এবং কি
এখানে আমরা দেখতে পাচ্ছি যে শেষ পর্যন্ত একটা ট্র্যাজেডি নেমে আসছে, মানে একটা বিয়োগান্ত ঘটনা আমরা দেখতে পাচ্ছি, মানে শেষে একটা দুঃখের ঘটনা নেমে আসছে এবং শেষ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি ডাচেস অফ মালফিও সাফার করছে, সবাই প্রত্যেকটা চরিত্রই শেষ পর্যন্ত সাফার করছে। তো এই বিষয়টা মূল আলোচ্য বিষয় দ্য ডাচেস অফ মালফির। আমি এক কথায় পুরো বিষয়টা বললাম, ঠিক আছে, কিন্তু এইটাই সাফিসিয়েন্ট নয়, এটা যথেষ্ট নয়, আরও ডিটেলস আমাদেরকে বিষয়টি জানতে হবে। এখন শুধু টেকনিক্যাল অ্যাসপেক্ট হচ্ছে, মানে এক কথায় বিষয়টাকে মনে রাখবে যে ডাচেস অফ মালফি আসলে কি, এটাকে এক কথায় মনে রাখার জন্য আমি কথাটা বললাম, ঠিক আছে। তবে খেয়াল রাখবে, লক্ষণীয় বিষয় হচ্ছে দ্য ডাচেস অফ মালফি যে নাটকটা রয়েছে, এই যে প্লেটা ইজ বেসড অন এ ট্রু স্টোরি, এটা একটা সত্যিকারের ঘটনার উপর দাঁড়িয়ে আছে, অফ গভর্নর অফ অ্যারাগন ডাচেস অফ মালফি। এটা সত্যিকারেরই ডাচেস অফ মালফি বলে একজন মহিলা ছিলেন, আসলেই একজন সত্যিকারের মহিলা ছিলেন, ঠিক আছে, যার নাম ছিল গিওভেনা অফ অ্যারাগন, ঠিক আছে, ডাচেস অফ মালফি, উচ্চারণগত একটু ভুল আছে, ঠিক আছে, হু ওয়াজ উইডোড অ্যাট অ্যাবাউট 20 ইয়ার্স ওল্ড, প্রায় 20 বছর বয়সে উইডোড হয়ে গেছিলেন, বিধবা হয়ে গেছিলেন, অ্যান্ড দেন সিক্রেটলি, এবং তারপর গোপনে তিনি কি করেছিলেন, ওয়েড, বিয়ে করেছিলেন অ্যান্টোনিও বলগনাকে in service witnessed only by her witnessing waiting woman, এবং কি তিনিও চুপি চুপি, মানে একজন সত্যিকারের ক্যারেক্টার, যিনি সেই সত্যিকারের ক্যারেক্টার ইনি ছিলেন, এবং তিনিও বিধবা হয়ে যাওয়ার পর চুপি চুপি বিয়ে করেছিলেন বাড়ির যে ম্যানেজার ছিল বা বাড়ির যে সার্ভিসে ছিল তাকে বিয়ে করেছিলেন। এ সিমিলিয়ার সিচুয়েশন টু দ্যাট হুইচ ওয়েবস্টার ড্রামাটাইজ, এখানে জন ওয়েবস্টার যে পরিস্থিতিকে ড্রামাটাইজ করছেন, কম বেশি একই জিনিসকে আমরা দেখতে পাচ্ছি এই নাটকের, মানে সত্যি বাস্তবের ঘটনায়। তো বলতেই পারি সেই বাস্তবের ঘটনাটা হলো সোর্স অফ ইন্সপিরেশন, সেখান থেকে জন ওয়েবস্টার এই গল্পটিকে, মানে এই নাটকটিকে, এই নাটকের প্লটটাকে বানিয়েছেন, এটা আমরা বলতেই পারি। আগে বলো এইটুকু বুঝতে পেরেছো কিনা গাইজ? দ্য ডাচেস অফ মালফি এক ধরনের রিভেঞ্জ ট্র্যাজেডি। এখন বুঝতে পারবেন যে রিভেঞ্জ ট্র্যাজেডি ব্যাপারটা কি, বা রিভেঞ্জ প্লে ব্যাপারটা কি। রিভেঞ্জ প্লের মোদ্দা কথা, যেটা আসল কথা, এক কথায় যেটা ব্যাপার, রিভেঞ্জ প্লে মানে যে প্রোটাগনিস্ট, যে মেন ক্যারেক্টার, সে সাফার করবে শেষ পর্যন্ত, কিন্তু একটা বদলা নেবে। সে কিন্তু মানে নিজের নাক কেটেও অন্যের জীবন ধ্বংস করবে, এইটা হলো ব্যাপার। তার কারণ তার সাথে কেউ অনেক বড় সড়ো ক্ষতি করে দিয়েছে, প্রয়োজনে নিজের হাত কেটেও সে কিন্তু অন্যের জীবন ধ্বংস করবে, যেহেতু তার প্রচুর ক্ষতি করা হয়েছে। তাহলে রিভেঞ্জ ট্র্যাজেডি বা রিভেঞ্জ প্লে হলো এমন এক ধরনের নাটক যেখানে প্রতিশোধ দেখতে পাবো। এখানে যে মেন ক্যারেক্টার, যে প্রধান চরিত্র রয়েছে বা প্রোটাগনিস্ট রয়েছে, সে নিজেও সাফার করবে, কিন্তু শাস্তি দিয়ে যাবে যে যারা তার ক্ষতি করে গেল, এই ব্যাপারটা আমরা দেখতে পাবো। এখানে যদি আমরা দ্য ডাচেস অফ মালফি দেখি, এখানেও সে কম বেশি সেই বিষয়টা রয়েছে। তাহলে দ্য ডাচেস অফ মালফি, in Duchess of Malfi, in the Duchess of Malfi, a Duchess of Malfi, the Webster uses many of the technique of the revenge play. রিভেঞ্জ প্লেয়ের বিভিন্ন টেকনিককে এখানে কি কিন্তু সুন্দরভাবে ব্যবহার করতে দেখা গেছে। এ ফর্ম দ্যাট ওয়াজ স্টার্টিং টু fall out of the fashion at the time of the play's first staging, but for different and usually more complex purpose. কিন্তু এখানে বিষয়টা আরেকটু জটিল। দ্য স্ট্রাকচার অফ দ্য প্লে দো সিম্পল, যদি স্ট্রাকচার অফ দ্য প্লেটা যদি দেখি আমরা, মনে হবে সহজ সরলে, সিম্পল, ঠিক আছে, রাদার টু সে সিম্পলার, রাইট, আরও বেশি সহজ সরল দেন ইউজ ইন ওয়েবস্টার হোয়াইট ডেভিল। আমরা যদি ওয়েবস্টারের আরও একটা নাটক দেখি, দ্য হোয়াইট ডেভিল, সেখানে থেকে যে স্ট্রাকচার অফ দ্য প্লেটা রয়েছে বরং সহজ সরল। জন ওয়েবস্টারের আরও একটা বিখ্যাত নাটক আছে, সেটা হচ্ছে দ্য হোয়াইট ডেভিল। তো সেখানের থেকে এই স্ট্রাকচারটা, এই দ্য ডাচেস অফ মালফির স্ট্রাকচারটা অনেক সহজ সরল, বুঝতে পারলে? কিন্তু তবু বলবো, হ্যাভিং সেড দিস, এটা একটা খুবই আকর্ষণীয় একটা নাটক হয়ে গেছে, ঠিক আছে। ইট ইজ স্টিল ফেয়ারলি আনঅর্থোডক্স, যেরকম অর্থোডক্স স্টাইলে লেখা হয় সেই রকম অর্থোডক্স স্টাইলে কিন্তু লেখা হচ্ছে, এর মধ্যে হচ্ছে না, অর্থোডক্স স্টাইলে লেখা হচ্ছে না, এর মধ্যে নতুনত্ব রয়েছে, এর মধ্যে সামান্য মানে তুমি যখন পড়বে বিষয়টা, তুমি কিন্তু বিষয়টাকে উপভোগ করবে, তার কারণ এটা একেবারে সহজ সরল নয়। ইভেন দ্য হোয়াইট ডেভিলে, জন ওয়েবস্টারের লেখা দ্য হোয়াইট ডেভিলের থেকে যদিও স্ট্রাকচারটা সহজ সরল, কিন্তু উপভোগ্য হয়েছে এটা অনেক বেশি বিষয়টা,
ঠিক আছে, ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ যদি বলি, দ্য ট্র্যাজিক অ্যান্ড ক্লাইম্যাক্স সিন অফ দ্য হিরোইনস ডেথ। এখানে যে হিরোইন, এই যে দ্য ডাচেস অফ মালফি, উনি তো হিরোইন, এখানকার নায়িকা, উনি একটা জায়গায় মারা যাচ্ছেন। দ্য ক্লাইম্যাক্স, দেখো ফর এক্সাম্পল দ্য ট্র্যাজিক অ্যান্ড ক্লাইমেটিক সিন অফ দ্য হিরোইনস ডেথ, যখন হিরোইনের ডেথটা দেখতে পাচ্ছি, মানে নায়িকার মৃত্যু দেখতে পাচ্ছি, অকার্স ইন দ্য ফোর্থ অ্যাক্ট। আমরা ফোর্থ অ্যাক্ট যদি পড়ি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে হিরোইন মারা যাচ্ছেন, ঠিক আছে। দ্য ট্র্যাজিক ক্লাইম্যাক্স সিন অফ দ্য হিরোইনস ডেথ অকার ইন দ্য ফোর্থ অ্যাক্ট, লিভিং দ্য এন্টায়ার অ্যাক্ট টু ফলো। এবং এখানে মানে পুরো অ্যাক্টটাকে সেইটার পিছনেই যেন চালিত করছে, আমরা দেখতে পাবো না, সেইটাই মূল জায়গা না, হিরোইন মারা গেল। মেনি কনসিডার ওয়েবস্টার্স ভিভিড অ্যান্ড মাস্টারফুল ইউজ অফ ল্যাঙ্গুয়েজ টু বি দ্য জয়াস গ্রেটেস্ট স্ট্রেংথ। তবে অনেকে মনে করেন যে জন ওয়েবস্টার যেভাবে ভাষাটাকে প্রয়োগ করেছেন, যেভাবে সুন্দর সুন্দর ডায়লগগুলো দিয়েছেন, পরিস্থিতি অনুযায়ী অ্যাপ্রোপ্রিয়েট ডায়লগগুলোকে ব্যবহার করেছেন, সেইগুলোই হলো আসলে এই নাটকের মূল উপাদান বা এই নাটকের মূল শক্তি। সেইটাই যে ডায়লগস, সুন্দর সুন্দর যে ডায়লগ, পরিস্থিতি অনুযায়ী অ্যাপ্রোপ্রিয়েট ডায়লগ যেগুলোকে ব্যবহার করা হয়েছে, সেইগুলোই হলো এই নাটকের আসল শক্তি। এটাকে অনেকে বলে মত প্রকাশ করেছেন। আগে বলো এইটুকু বুঝতে পেরেছো কিনা গাইস, কেমন? আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, যে দ্য ডাচেস অফ মালফি কোন যুগটাতে লেখা হয়েছে। আমরা যদি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার বিভিন্ন যুগগুলো দেখি, তাহলে যুগগুলো শুরু হচ্ছে অ্যাংলো স্যাক্সন, অ্যাংলো নরম্যান, চসার, রেনেসা, এলিজাবেথ, এবং এলিজাবেথের পর আসছে জ্যাকোবিয়ান এজ। সেই জ্যাকোবিয়ান এজে লেখা হচ্ছে দ্য ডাচেস অফ মালফি, ঠিক আছে। এটা এমনই একটা যুগ ছিল যখন শেক্সপিয়ারের মৃত্যুর কয়েক বছর আগে, বুঝতে পারলে, শেক্সপিয়ারের মৃত্যুর কয়েক বছর আগে লেখা হচ্ছে বা মঞ্চস্থ হচ্ছে, এবং সেটার প্রভাব কিন্তু শেক্সপিয়ারের মৃত্যুর পরও রয়ে যাচ্ছে। তাহলে এই যে জ্যাকোবিয়ান এজে এই অসাধারণ নাটকটি লেখা হচ্ছে। এবারে আমরা গল্পের স্টোরি লাইনে আসবো, বা গল্পটাকে সংক্ষেপে আমরা এবার বুঝবার চেষ্টা করবো। লেটস গেট স্টার্ট গাইস, অলরাইট।